ভোট এলেই কোথাও রবীন্দ্রনাথ, কখনো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কখনো বিদ্যাসাগরকে নিয়ে রাজনীতি একেবারে চরমে পৌঁছায়, কিন্তু দেখুন এই যে সাধারণ মানুষ এই রাজনৈতিক পাকে চক্রে পড়ে একদম গুলিয়ে যায়, প্রতিটা জিনিস গুলিয়ে যাওয়ার জোগাড়। আর রাজ্যের মানুষ, তাদের শিক্ষার হাল কি অবস্থা? প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতি যার জন্য 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, আর তারপর শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি এবং তার রেজাল্ট আউট হয়েছে একাদশ দ্বাদশের। কিন্তু তারপরেও যারা আন্দোলন করছিলেন সেই শিক্ষকরা তারা কিন্তু এখনো আশঙ্কায় রয়েছেন। কেন? দেখো, 5 বছর চাকরি করার পরেও যারা নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারালো, তাদের ভবিষ্যৎ কি হবে? শিক্ষক নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আর তার কারণে আদালতের নির্দেশে রাতারাতি চাকরি গেছে 26,000-এর। অযোগ্যদের জন্য দিনের পর দিন রাস্তায় বসে থাকতে হয়েছে যোগ্য শিক্ষকদের। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর শেষমেশ দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে বাধ্য হয় স্কুল সার্ভিস কমিশন। এত কিছুর পরেও ফের এসএসসি পরীক্ষায় যোগ্যতা প্রমাণের জন্য বসতে হয়েছে চাকরিহারা যোগ্যদের। শুক্রবার রাত 9:30 নাগাদ একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার রেজাল্ট বের করে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেল পোস্টে লেখেন, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে রাজ্য সরকারের আন্তরিক বার্তা, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাজ্য সরকার সর্বতোভাবে আপনাদের পাশে আছে। প্রতিটি পদক্ষেপ হবে সম্পূর্ণ স্বচ্ছতা এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে, এবং আস্থা রাখুন এই প্রত্যয়ে যে আপনার অপেক্ষা, যোগ্যতা ও নিষ্ঠার মূল্য রাজ্য সর্বদা সম্মান করবে। এসএসসি সূত্রে খবর, বর্তমানে রাজ্য সরকারি স্কুলে একাদশ দ্বাদশের শিক্ষকের শূন্য পদ 12,514টি। মোট পরীক্ষার্থী ছিল 2,29,606 জন। এখানেই প্রশ্ন তুলছেন নিজেদের যোগ্য বলে দাবি করা চাকরি প্রার্থীদের একাংশ। 7-8 বছর চাকরি করার পর আমাদের সাংসারিক পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। 20 নম্বরের জন্য ওনারা রেখেছেন ইন্টারভিউ বা এতে কি বলে ডেমনস্ট্রেশনে, সেইখানে একটা অনিশ্চয়তা আমাদের কাজ করছে, কারণ ওখানে অনেকটা ম্যানিপুলেশন হওয়ার একটা চান্স আছে। এবার আমাদের প্রত্যেকেরই লোন, শারীরিক অসুস্থতা, ফ্যামিলির দায়বদ্ধতা সমস্ত কিছু আছে, মা বাবাদের অসুস্থতা, তাহলে আমাদের ম্যাক্সিমাম জনেরই লোন আছে। সেই অনিশ্চয়তাগুলো কে নেবে, এর দায় কে নেবে? কেউ আবার প্রশ্ন তুলছেন, সরকারের একাংশের সীমাহীন দুর্নীতির মাসুল কেন দিতে হবে তাদের? যারা আজকে 7 বছর আগে 2016 সালে পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে কারো কোনো নেতা মন্ত্রীকে টাকা না দিয়ে যারা চাকরিটা পেয়েছিল, 9 বছর পরে 2025-এ এসে সেই একই মেন্টাল স্টেটে থেকে পরীক্ষাটা দেওয়াটা অনেকের পক্ষেই মানে হয়ে ওঠে। 31শে ডিসেম্বর 2025-এর পরে জীবনে আর এই অনেকের ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে সেই প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়াটা কি আদৌ সম্ভব ছিল? এবার যারা ধরুন আজকে সফল হবে না, সফল না হলে তাদের জীবনেরটা কি হবে? তাহলে কারো অন্য একজনের দুর্নীতির জন্য আজকে নিরীহ জীবনগুলো, তাদের জীবন জীবিকা বিপন্ন। সম্প্রতি এসএসসি পরীক্ষার আগে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন চাকরিহারা 2 শিক্ষক। এই নির্মম পরিণতির কথা মনে করিয়ে 2016 প্যানেলের চাকরিহারাদের একাংশ বলছে, পরীক্ষা দেওয়ার পরেও যদি তারা চাকরি ফিরে না পান তাহলে কি হবে? যারা নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারালো, তাদের ভবিষ্যৎ কি হবে? তারা মৃত্যুর কোলে ঢলে পড়বে, নাকি যেভাবে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে সেই প্রবলেমের জায়গা থেকে নতুন কোনো সলিউশন বের করবে? এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে এখনো নেই। চাকরি প্রার্থীদের একাংশের এই প্রশ্ন ঘিরেই শুরু হয়ে গেছে রাজনীতির দড়ি টানাটানি। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, সরকারের বিষয়। এই বিষয়ে যারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত এই বিষয়টা তারা বলতে পারবেন। তাদের কিভাবে ভৃত্য বসু বলতে পারবে? আর পশ্চিমবঙ্গের যিনি একটাই তো পোস্ট আর সব ল্যাম্প পোস্ট, তিনিই বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। একসময় সম্মানের সঙ্গে শিক্ষকতার দায়িত্ব সামলানো এই মানুষগুলোর এই অনিশ্চয়তার দায় কার? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ঐশী মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায় ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা শুনলেন চাকরিহারা শিক্ষকরা, যোগ্য শিক্ষকরা তারা প্রশ্ন করছেন যে নিরাপরাধ হয়েও যাদের চাকরি চলে গেল তাদের এরপর কি হবে, কি করবেন তারা? আমি এখান থেকে ফিরদৌসদার কাছে যাবো। ফিরদৌসদা, মানে তারা বলছেন যে গোটাটাই আইওয়াশ, এখনো তারা আশঙ্কার মধ্যে রয়েছেন, তাহলে এবার কি হবে? অবভিয়াসলি দেখুন, এটা তো ডিসাইড হয়ে গেছে,
যে 26,000 মানুষজনের তাদের চাকরি যেটা ছিল প্রায় 26,000, সম্পূর্ণ 26,000 নাও হতে পারে, সংখ্যা 25,753 ছিল। তো তাদের চাকরি টার্মিনেট হয়ে যাওয়ার পরে নতুন একটা নিয়োগ প্রক্রিয়া হয়ে গেছে, ফলে তারা আবার চাকরি ফিরত পাবেন এরকম যদি কেউ মানে আশায় থাকেন তিনি থাকতেই পারেন, কিন্তু এর বাস্তব আইনগত ভিত্তি নেই, প্রথম। দ্বিতীয় হচ্ছে এটা কাদের দ্বারা হলো। দেখুন, এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় জেলে, এখনো পর্যন্ত যে টেন্টেড তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ হয়নি। আপনাকে আমি শুধু একটা উদাহরণ দিই, গ্রুপ সি গ্রুপ ডি কতজনের নাম প্রকাশ করেছে? গ্রুপ সি আর গ্রুপ ডিতে যত ভ্যাকেন্সি ছিল তার থেকে বেশি ওএমআর শিটের ম্যানিপুলেশন হয়েছে। আপনি গোটা ওএমআর শিটের ম্যানিপুলেশন লিস্ট বের করেননি কেন এখনো আজকের দিন পর্যন্ত? ম্যানিপুলেটেড লিস্ট ওএমআর শিটগুলো প্রকাশ করার কথা কলকাতা হাইকোর্ট বলেছিল, আজকের দিন পর্যন্ত প্রকাশ হয়েছে? প্রকাশ হয়নি। যদি প্রকাশ পেত এবং সম্পূর্ণভাবে টেন্টেড লিস্ট দিতে পারতো তাহলে একজনও যারা নিজেদের বলছেন আমরা আনটেন্টেড, আসলে গোটা নিয়োগ প্রক্রিয়ায় তো কলুষিত নিয়োগ প্রক্রিয়া, সেখানে আনটেন্টেড কেউ থাকতেই পারে না, নট স্পেসিফিক্যালি টেন্টেড, কিন্তু তার মানে তারা সম্পূর্ণভাবে আনটেন্টেড এটা ডিক্লেয়ার হয়ে গেছে। এটা বোঝার বা ভাবার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে সেটা যদি হতো টেন্টেড এবং আনটেন্টেড সেগ্রিগেটেড হয়ে যেত তাহলে যারা আনটেন্টেড তাদের চাকরি বেঁচে যেত, তাহলে তাদের পরীক্ষায়ও বসতে হতো না, সুপ্রিম কোর্ট তাদের বলে দিত তাদের রিইনস্টেটমেন্ট করে দাও। কিন্তু তারপরে কি ঘটল? তারপরে এখনো পর্যন্ত এই টেন্টেডদের মাইনের টাকা ফেরত নিতে হবে। এখানে তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র বসে আছে, তিনি যে কাউকে ফোন করে জিজ্ঞাসা করে নিন যে সরকার এখনো সেই পদক্ষেপটি করেছে কি করেনি। সরকার একদিকে বলছে আমার টাকা নেই, কোর্ট রায় দিয়েছে মাইনের টাকা ফেরত দেওয়া যাবে, তারপরে ফেরত দিচ্ছেন না কেন? আসলে সরকারে বসে আছেন যারা, তারা এই টেন্টেডদের কাছ থেকে বেনিফিটেড হয়েছেন, তাই মাইনের টাকা ফেরত হচ্ছে না সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও। এখনো পর্যন্ত সম্পূর্ণ টেন্টেড তালিকা প্রকাশ করছেন না, এখনো পর্যন্ত ওএমআর শিট পাবলিশ করছেন না, কেউ তো নিষেধ করেনি। আর এগুলো কার কাছে আছে? ওএমআর শিট কার কাছে আছে? এসএসসির কাছে আছে, এসএসসি প্রকাশ করুন। আর এই গোটা নিয়োগের এই দুর্নীতিটা হয়েছে সরকার, এসএসসি এবং বোর্ডের মিলিত যৌথ উদ্যোগে। এবং আপনি এই যদি এই গোটা মামলার প্রসিডিংস বলতে গেলে অনেক সময় চলে যাবে, অনেকে জেনেও গেছেন। যখন আদালত, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলল যে তোমরা টেন্টেড তালিকা দাও, এই টেন্টেড তালিকা যখন চাইছে তখন তিনটে সংস্থা, এসএসসি, বোর্ড এবং সরকার, তিন রকম তথ্য, কারোর সঙ্গে কারোর তথ্যের মিল পরিষ্কার। করবেন কি করে? ফিরদৌস যে কথাটা বললেন আমি শুনছিলাম। প্রথম কথা হচ্ছে ডিসক্লেমার দিয়ে শুরু করছি, কারণ এই যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই, তাদেরকে বাঁচানোর কোনো দায়ও আমার নেই। দ্বিতীয় কথা হচ্ছে ফিরদৌসের কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি চাইছেন যারা চাকরিহারা তাদের টাকা এখনও কেন কেড়ে নেওয়া হয়নি, সবার চাকরি বাদ যাওয়া উচিত। আমরা প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি যে আমাদের, উনি তো আইনজীবী, উনি নিশ্চয়ই আমার থেকে ভালো জানেন যে 5 জন দোষী যদি ছাড়াও পায়, একজন নির্দোষ যেন কখনো শাস্তি না পায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুরো প্যানেল বাতিল করার পক্ষে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, নিশ্চয়ই উনি সেই টিমের একজন। এখন বক্তব্য হচ্ছে সেটা রাজনৈতিকভাবে কাউরির কোনো ইচ্ছে থাকতে পারে, তাদের কোনো উদ্দেশ্য থাকতে পারে। সেখান থেকে এই শব্দবন্ধটা উঠে আসে যে চাল কাপড় এমনভাবে গুলিয়ে দেওয়া হয়েছে তার জন্যই আলাদা করা যায়নি বলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকেনি, এবং সেই স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই প্যানেলটা বাতিল করতে বাধ্য হয়েছে। এই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, শোয়ের পর শো আলোচনা হয়েছে। আমি শুধু একটা কথাই বলবো যে প্রশাসনের মতো সংশ্লিষ্ট যে দপ্তর আছে তারা তার ব্যবস্থা নেবে এবং যেহেতু বিষয়টি বিচারাধীন, নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে চলছে। যারা এর সঙ্গে যুক্ত সুপ্রিম কোর্টে তারা জবাব দেবে। দলীয় স্তরে কিছু এখানে বক্তব্য নেই। তন্ময় বাবু বারবার বলছে জাজমেন্ট হয়ে গেছে, মানে ফাইনালি ডিসাইড হয়ে গেছে, আর বিচারাধীন নেই। ভুল বোঝাবেন না, কোনো জায়গা নেই মিডিয়াতে এসে ভুল বোঝাবেন না। জাজমেন্ট হয়ে গেছে, ফাইনালি ডিসাইড হয়ে গেছে, টাকা ফেরত দিতে হবে। আপনি বলুন, সরকার বলছে আমার ভাঁড়ে মা ভবানী, টাকা ফেরত নিচ্ছেন না কেন?
কেন তারা তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়েছিল সেই জন্য তৃণমূল যে কংগ্রেসের নেতার সঙ্গে obviously- সরকার obviously টাকা দিল, পার্থ চ্যাটার্জি কোন দলের নেতা? সেখানে পার্থ চ্যাটার্জি কোন সরকার দলের নেতা? আইন তার কারণ জানে অনেক তার নাম কারণ আপনারা আছেন। আদালতের আপনারা রায় করে একটা সতেরো কথা হাজার টাকা ফেরত দেবেন না। আপনার ঘরে সবাই মিলে বলেন, please, কারোর কথা বোঝা যাবে না। এটা চলতে পারে না। আচ্ছা, তন্ময়দা প্রথমেই ডিসক্লেমার দিলেন যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। পরেশ রঞ্জন অধিকারী তৃণমূল কংগ্রেসের এমএলএ, তার মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি দুর্নীতি মামলায় প্রথম চাকরিটি গিয়েছিল, তাহলে তাকে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি কোচবিহার জেলার সম্পাদক কিভাবে তৃণমূল কংগ্রেস করলো এই নিয়ে বিরাট খবর হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় প্রচারে বেরিয়েছেন, সেটু সংবাদ মাধ্যমে দেখিয়েছে কি করে অঙ্কিতা অধিকারী টেন্টের চাকরি সে পাচ্ছে। বৃষ্টি মুখার্জি মমতা ব্যানার্জির ভাইজি, তার নাম এখানের মধ্যে জড়িত আছে থেকে আরম্ভ করে কেষ্টর মেয়ে, তাকেও পাবলিক অ্যাপিয়ারেন্সে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তৃণমূলের সংগঠনে তৃণমূলের কাজ করতে, তৃণমূলের প্রচার করতে। কিভাবে এটা সম্পূর্ণ সত্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়িয়ে বলেন কেষ্টকে ঢিলের মতন সম্মান দিয়ে নিয়ে আসবেন, তারপরে এই কথা কি করে তৃণমূল বলে? এটা সম্পূর্ণ মিথ্যাচার, মিথ্যা কথা। কারণ তৃণমূল চোরেদের পাশে আছে, ছিল, থাকবে, এটা প্রকাশ্যে দেখা যাচ্ছে। আমি জাস্ট ওয়ানলাইনারের উত্তর দেব, সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় বিজেপি শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা করে, অজিত পাওয়ারের সঙ্গে সরকার গড়ে, সেই প্রক্রিয়ায় ওনারা এই বিষয়টাকে দেখতে চাইছেন। বিষয়টা এরকম নয়। তৃণমূল কংগ্রেস পার্থ চ্যাটার্জিকে সাসপেন্ড করেছে, আর আরে অঙ্কিতা অধিকারীর কথা বলেছি, পার্থ চ্যাটার্জিতে যাচ্ছ। অঙ্কিতা অধিকারীর কথা বলেছি, পার্থ চ্যাটার্জির কথা বলছো। অদ্ভুত কথা কথা কালকে পার্থ কিচ্ছু বোঝা যাচ্ছে না, সবাই মিলে নয়। দেখুন, এখানে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, সেই নিয়োগ দুর্নীতি কোথায় পৌঁছেছিল এবার সেই প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। আমরা জানি বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, কি অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে, যে শুধু অযোগ্য নয়, যোগ্যদের থেকে ভয় দেখিয়ে টাকা নিতেন এই জীবন কৃষ্ণ সাহা। দেখুন, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর ইডির হাতে শুধু গ্রেপ্তার হওয়াই নয়, একই কায়দায় মোবাইল ফোন লোপাটের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। বৃহস্পতিবারও তার জামিন খারিজ করে দিয়েছে আদালত। এবার তাঁকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে ইডির তরফে সাক্ষীদের বয়ানের কপি জমা করা হয়েছে। সেই অনুযায়ী কেন্দ্রীয় এজেন্সির দাবি, শুধু অযোগ্য প্রার্থীদের থেকে নয়, যোগ্য প্রার্থীদের থেকেও মোটা টাকা তুলেছিল জীবন কৃষ্ণ অ্যান্ড কোম্পানি। যোগ্য চাকরি প্রার্থীদের থেকে 16.5 লক্ষ টাকা পর্যন্ত দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক। একাধিক যোগ্য প্রার্থীর বয়ান থেকে এমনটাই উঠে এসেছে বলে ইডির দাবি। ইডির দাবি, বয়ানে এক মহিলা বলেছেন তার কাছ থেকে চাকরির জন্য 9 লক্ষ টাকা চেয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। 50,000 টাকা অগ্রিম নিয়েছিলেন, কিন্তু পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যান তিনি। এরপর জীবন কৃষ্ণ সাহাকে দেওয়া অগ্রিম টাকা ফেরত চাইতে গেলে হুমকির মুখে পড়তে হয় তাকে। বলা হয় পুরো টাকা না দিলে চাকরি চলে যাবে। এমনকি অভিযোগ, ওই চাকরি প্রার্থীর বাবার কাছ থেকে তার অ্যাডমিট কার্ডও নিয়ে রেখে দেন তৃণমূল বিধায়ক। এই মহিলার মতোই আদালতে জমা দেওয়া ইডির কপিতে আরও অনেকের বয়ান উল্লেখ করা হয়েছে। সেই বয়ান অনুযায়ী এক যোগ্য চাকরিপ্রার্থী মহিলা দাবি করেছেন, চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে 3 লক্ষ টাকা চেয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। এই চাকরি প্রার্থীও 50,000 টাকা অগ্রিম দিয়েছিলেন, কিন্তু নিজের যোগ্যতাতেই চাকরি হয়ে যায় তার। এরপর টাকা ফেরত চাইতে গেলে নিয়োগ বাতিল করে দেওয়ার হুমকি দেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আদালতে জমা দেওয়া ইডির বয়ানের কপি অনুযায়ী আরও এক যোগ্য চাকরি প্রার্থীর থেকে 10 লক্ষ টাকা দাবি করেছিলেন জীবন কৃষ্ণ সাহা, কিন্তু কোনো টাকা তিনি দেননি। অন্যদিকে আরেক চাকরি প্রার্থীর দাবি, তার কাছ থেকে 16.5 লক্ষ টাকা দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তিনি চাকরিও পাননি, টাকাও দেননি। দেখুন, এটা সম্পূর্ণভাবে আইন এবং তদন্তের বিষয়, ফলে এ বিষয়ে কোনো মন্তব্য করব না। আইনের পথে চলবে। 18 নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে রয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। পার্থপ্রতিম ঘোষ, বিজন চক্রবর্তী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেবাশিস দা, মানে বুঝতে পারছি, মানে দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে শুধু অযোগ্য নয়, মানে যোগ্যদেরকে ভয় দেখিয়ে টাকা আদায় করতেন জীবন কৃষ্ণ সাহা। একবার আমরা দেখেছি যে মানে সেই অভিযোগ করছে ইডি, একবার সিবিআইয়ের হাতে অ্যারেস্ট, তারপর জামিন পেয়ে গেলেন, আবার ইডির হাতে অ্যারেস্ট। মানে এখানেই তো প্রশ্ন, তাহলে কেন্দ্রীয় এজেন্সি করছে কি? এখনো পর্যন্ত এত তদন্ত, একের পর এক গ্রেপ্তার, প্রত্যেকেই তো ছাড়া পেয়ে যাচ্ছে। এই দুর্নীতিটাকে আলোচনা করবার জন্য কখনো কোনো ব্যক্তিকে ধরে আলোচনা করলে ভুল হয়ে যাবে, কারণ এটা একটা সংগঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি।
মাঝে মাঝে বিক্ষিপ্ত হয়ে কিছু ব্যক্তি সামনে চলে এসছে, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি। একেবারে ভুল হয়ে যাবে, এটা একটা অর্গানাইজ ক্রাইম, রাষ্ট্র ব্যবস্থা নিজে ইনভলভ। তার কারণ হচ্ছে সুপার নিউমেরিয়া পোস্টটা ক্যাবিনেটে কেন তৈরি হলো? অসহায়ভাবে একটা সরকার সুপার নিউমেরিয়া পোস্ট তৈরি করছে একটা দুর্নীতিকে কভার করবার জন্য। অসহায়ভাবে একটা সরকার কোটি কোটি মানুষের করের টাকা দিয়ে ভারত রত্ন সমস্ত আইনজীবীদের নিয়োগ করছেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়বার জন্য, যে দুর্নীতির মাধ্যমে দুর্নীতির কারণে যেন কোনো মাস্টারমশাইয়ের চাকরি চলে যাওয়ার বিষয়টা সামনে না আসে। আজকে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টের শেষ ধাপ পর্যন্ত দফায় দফায় এই প্রাতিষ্ঠানিক সংগঠিত দুর্নীতির প্রতিটি ক্ষেত্রকে বারে বারে সুযোগ দেওয়া হয়েছে যে তোমরা ক্রাইম করেছো, অ্যাডমিট হয়েছে, এবার সেখানে সেগ্রিগেট করে দাও। কেন তোমাদের এই অপরাধের জন্য যারা যোগ্য শিক্ষক তারা এই জায়গায় গিয়ে ভিকটিম হবে? এই যে ভিকটিম হয়েছে যে মাস্টারমশাইরা যোগ্যতার সাথে যারা চাকরি পেয়েছেন, এই 26,000-এর কাছাকাছি শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা ভিকটিম হয়েছে, তারা প্রত্যেকে বোঝেন যে এটা একটা সংগঠিত অপরাধের কারণে রাষ্ট্র ব্যবস্থা, বর্তমান শাসক দল, তারা এদেরকে ভিকটিম করছে। এখানে গুলিয়ে দেওয়ার ডিসক্লেমারের রাজনীতি চলবে না। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে দেবস্মিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, এটা বলে শেষ করছি। সেটা হচ্ছে যে এসব হলো টলো, কোর্টের তো নির্দেশ হলো, সিবিআই হলো, ইডি হলো, রাজনৈতিক মঞ্চ থেকে অনেক কথা শুনলাম, কিন্তু বারবার আমরা লক্ষ্য করি এ রাজ্যে এই শিক্ষক নিয়োগের দুর্নীতির মতন সমস্ত দুর্নীতির ক্ষেত্রে সিবিআই ইডি আসে, মঞ্চ থেকে রাজনৈতিক কথা, এপারের কথা ওপারের কথা, ইতর ভাষায় তর্কাতর্কি হয়, কিন্তু ইডি সিবিআইয়ের দক্ষ এস্টাবলিশমেন্ট মাত্র কাঁধ পর্যন্ত যেতে পারে, কখনো তারা মাথা পর্যন্ত যেতে পারে না। এইটার মধ্যে কিন্তু যে বৃহত্তর রাজনীতি, পারস্পরিক বোঝাপড়ার রাজনীতি, পারস্পরিক অনুকূল পরিস্থিতি তৈরি করার রাজনীতি, সেই রাজনীতি আমাদের রাজ্যে কোনো রকম পরস্পর। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে বলা, যারা নিজেরাই। আচ্ছা ঠিক আছে, আমাকে আপনার সঙ্গে বলেই তো বলতে দিন যে সিপিএম আজকে ইন্ডিজোটের মধ্যে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বসে আছে, তারা আমাদেরকে সেটিং এর কথা বলছে। 250 কার্যকর্তা মারা গেছে, তৃণমূল থেকে আরম্ভ করে আপনার সবাই কথা বলুন দেবাশিস বাবু, যেই আপনাদের তাহলে আপনি বলুন, তাহলে হয় আপনি বলুন, তাহলে আমি বলবো না, আপনার সবাই বলুন। এইটা হচ্ছে সিপিএম এর কথা, যেই সিপিএম কে বলা হবে যে ইন্ডিজোটের মধ্যে আছে, তখন তারা কিন্তু অন্য কথা বলবে না। এই আজকে দাঁড়িয়ে এই সরকার আছে বলে তদন্ত হচ্ছে, সঞ্চিতা সঞ্চয়িতা থেকে মরিচ ঝাপির মতন একটা এফআইআর হয়নি, একটা এফআইআর হয়নি, আনন্দমার কি একটা এফআইআর হয়নি, তখন কারা বিরোধী ছিল, কেন এফআইআর হয়নি, কে বলেছে এভিডেন্স নেই, বাজে কথা, জানতো পুরিয়া মারা হয়েছে এভিডেন্স নেই। রঘুনাথ বাবু, আনন্দে আদিবাসী কথা, রঘুনাথ বাবু, কচু কথা করা হয়েছে। আচ্ছা রাজশ্রী, একটু বলি একটা ঘটনা, একটা কথা কিন্তু বলতেই হবে। এই যে দেবাশিস বললেন না যে অর্গানাইজড ক্রাইমেরও নেটওয়ার্কে কিন্তু কতগুলো ব্যক্তি থাকতে হবে, নাহলে বিচার বিভাগ চালু হতে পারবে না। বিচার বিভাগকে অপারেটিভ হতে গেলে কতকগুলো লোককে অপরাধী সাব্যস্ত করতে হবে। যদি আমি সারা সরকার, সারা নেটওয়ার্ক এই সমস্ত বিরাট বক্তব্য রেখে যাই, তাতে ব্যক্তি বিশেষ যারা দায়ী তাদেরকে ছাড় পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। বস্তুতপক্ষে এই সরকারের মধ্যে যারা যারা দায়ী তাদেরকে ধরবার দায়িত্ব ছিল ইডি এবং সিবিআই। অথচ অদ্ভুতভাবে আজকে যেটা গতকাল যেটা এতদিন বাদে অভিজিৎ গাঙ্গুলি বুঝতে পেরেছেন যে এই ইডি সিবিআই কোনো এক কারণে তারা কোনোভাবেই এদেরকে ধরবার চেষ্টা করছেন না, এমনকি তাদেরকে ছাড়বার জন্য চেষ্টা করা যায়, আমাকে বলতে দাও, যাতে যাতে ছাড়বার জন্য চেষ্টা করা যায় সেই চেষ্টাটা করে যাচ্ছেন। এবং আমার বক্তব্য হচ্ছে এতে অভিজিৎ গাঙ্গুলি শুধু ইডি সিবিআই এর অফিসারদের দেখলেন, কিন্তু সেই অফিসারদের মাথার পর কে বসে আছেন? এরা হোম ডিপার্টমেন্টের আওতাধীন। হোম ডিপার্টমেন্টের অমিত শাহজি কি করেছেন? একটা দিনও একবারও উনি বলেননি, নিশ্চয়ই বলেননি যে এই ডিরেক্টরদের করতে হবে, ধরতে হবে, তারা কাস্টোডিয়ান। সেটা তো অমিত শাহ আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, রবীন্দ্রনাথ দাস সেটা কাউকে ফোন করে বলবেন না। এই আনন্দ পর্দা এসে তিনি বলবেন না, সেটা তাপ বলছেন সরকারের ব্যাপার। এই সরকার আছে কেন দিনের পর দিন মামলা চলে কিন্তু সেই মামলার কিনারা হয় না? একদিকে যেরকম এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য রাজ্য কোনোভাবেই দায়
দায় এড়াতে পারে না, সেরকমই এই যে তদন্ত এগিয়ে যাচ্ছে, তদন্ত চলছে, একের পর এক গ্রেপ্তার, তারপরে জামিন পেয়ে যাচ্ছে, সেই কানাগুলির মধ্যে তদন্ত ঘুরপাক খাচ্ছে। তো সেই ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে তো প্রশ্নটা থাকবেই। তারই পাশাপাশি সৌমদা, এটাতেও প্রশ্নের মুখে আপনাদেরকে পড়তে হবে, তার কারণ এই যে দুর্নীতির কথা বলছি, রাজস্বীও যেটা বলছিল যে এই যে দুর্নীতির কথা বলা হচ্ছে, যে দুর্নীতির সঙ্গে যে দলের নাম জড়িয়ে রয়েছে, সেই দলের সঙ্গে তো আপনারা সর্বভারতীয় ক্ষেত্রে জোট বেঁধেছেন। দেখুন, আমি প্রথমে সবার শেষে সুযোগ পাচ্ছি, যা ঠিক আছে আমি বলে দিই। প্রথম কথা হচ্ছে, আপনি একটু যে আগে জীবনকৃষ্ণ নিয়ে কথা বলছিলেন, আমার তৃণমূলের প্রতিনিধি ডিসক্লেমার দিল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে জীবনে যদি কৃষ্ণ আসে তাহলে এরকম ডিসক্লেমার বারবারই দিতে হবে। তার কারণ হচ্ছে, কই জীবনকৃষ্ণ তো পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলেছিল, কিন্তু মাছের মাথায় টিপ করছিল নাকি, কেন ফেলে দিল আমি জানি না। আচ্ছা, রাজশ্রী একটা কথা বললো বিজেপির প্রতিনিধি, যে ইডির কাজ করছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে। 14 বছর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, চুরি, লুটপাট, আপনি আমাকে একটা তদন্ত বলুন যে তদন্ত দিনের আলো দেখেছে, একটা একজনের। আমি বলিনি ভাই, একটু তোমার সময় আমি বলিনি, কারোর সময় বলি, আমি শুধু একটা কথা বলছি। তুমি সেই ইডির উপর ইডির তুমি মুখপাত্র, তুমি তো জানতাম বিজেপির মুখপাত্র। লিপস অ্যান্ড বাউন্সে সরাসরি নাম থাকা সত্ত্বেও যে সাংসদের অ্যাড্রেস খুঁজে পায় না, তার বাড়ির দোতলা না তিনতলা সেটা খুঁজে পায় না, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে পায় না। আমি শুধু জানতে চাইছি, রাউস এভিনিউর কোর্টে অনুব্রত মণ্ডল বালি চুরি, গরু চুরি ইত্যাদি, তোমরা এত বড় বড় টিভিতে এসে কথা বলো, শুধু অনুবাদক পায় না বলে তাকে জামিন দিতে হয়? হ্যাঁ, আর আমরা এখানে সব যারা বসে আছি সবাই মূর্খ, বোকা, আমরা কিছু জানি না। আমি জাস্ট ক্লোজ করেছি ইয়ে। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই যে ইন্ডিজোট ফিন্ডিজোট এসব কথা বলছে। আচ্ছা, ইন্ডিয়া জোটে তো সব থেকে বড় মিটিংটা হচ্ছে, নির্বাচনটা হচ্ছে বিহারে। তৃণমূলের কোন নেতাকে দেখেছো আরজেডির হয়ে একটা বক্তৃতা করতে? যেদিন বক্তৃতা করবে না, সেদিন যুবরাজের খপ করে ধরে ঘরে তুলে দেবে। বলো তুমি আমাকে ইন্ডিয়া কোন মিটিংয়ে গেছে যেখানে দেখবে তুমি বিজেপির অসুবিধা হতে পারে, সেখানে তৃণমূল অ্যাবসেন্ট থাকবে। প্রথম কথা হচ্ছে, সৌমদা যা যা বললেন আমি জানি না রাহুল গান্ধীর সঙ্গে রাহুল গান্ধী, তুমি এটার উত্তর দাও তো ভাই। উত্তর দিচ্ছি তো। তুমি সিএনআরসি বলছিলে একটু আগে, আমি তোমাকে একটা তথ্য দিতে পারিনি সেটা। তুমি সিএনআরসি এত বড় বড় কথা বললে, তোমার লোকসভাতে যখন ভোট হচ্ছিল, তৃণমূলের সাংসদরা অ্যাবস্টেন থেকে সেই বিলকে পাস করতে সহায়তা করেছে। আমি দায়িত্ব নেবেছি, চ্যালেঞ্জ করছি। নিয়েছেন, এবার আমি একটা কথা বলি, আমি বলছি সেই যাকে নিয়ে আপনাদের এত অভিযোগ, যাকে খুঁজে পাওয়া যায় না, তার সঙ্গেই একান্তে রাহুল গান্ধী বৈঠক করেন। তার কারণ হচ্ছে বিজেপির বিরুদ্ধে যারা লড়ছে, সেটা আপনারা এখানে না করলেও বাকি কেন্দ্রে আপনারা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝছে, সেই জন্যই রাহুল গান্ধী এবং অভিষেক ব্যানার্জি একত্রিত হয়ে ভোট চুরি এবং এফআইআর নিয়ে লড়াইটা করছে। আপনারা এখানে যতটাই বিজেপিকে সাহায্য করার চেষ্টা করুন, ওখানে হচ্ছে সেই জন্যই তারা টাইম দিচ্ছে। নিশ্চয়ই তারা নিশ্চয়ই সেখানে গল্প খেলার জন্য মিট করেন, তারা নিশ্চয়ই গল্প খেলার জন্য মিট করেন। সেটা রাহুল গান্ধী এবং অভিষেক ব্যানার্জি নিজেদের মধ্যে মিট করেছে, তখন বুঝেছে। আপনি বলেছেন, বলবেন আবার রাজস্বী। বিহার নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা বলেছেন 4 দিন 5 দিন আগেকার বিহার এবং বিহার ইলেকশন, এবং মমতা ব্যানার্জি ইউটিউবে সার্চ করুন, তাহলেই পেয়ে যাবেন কোথায় কোথায় কাকে কাকে কি কথা বলেছে। তো যাই হোক, দেখুন, তৃণমূল কংগ্রেস ইন্ডি জোটের মধ্যে আছে, আমরা প্রত্যেকে জানি, এবং একই সঙ্গে আছে, আমরা ছবিও দেখেছি কে কাকে হাত ধরে নিয়ে গিয়ে বিরিয়ানির প্লেট তুলে দিচ্ছে কার সাথে। এবং এই যে অভিযোগটা তুলে দেখুন, অভিযোগ তো তাহলে আমারও থাকবে যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীও তো ন্যাশনাল হেরাল্ড কেসে এখন অব্দি বাইরে আছেন, কোনো তদন্ত হচ্ছে না। পিন্নারাই বিজয়নের সোনা চুরির কেস, তার মেয়ে যোগে আছে, এখন অব্দি আছে না। 80টা আনডিসক্লোজ সিপিএম এর অ্যাকাউন্ট, যেখান থেকে ফরেন ফান্ডিংস আসছে, ও তো আমরা দেখছি। আমি তো সেটা তাহলে আপনি পারছো না কেন? যে সেটিংটা তাহলে আপনাদের কথা হচ্ছে বিজেপির সাথে সিপিএম এর সেটিং কেরালায় আছে, বিজেপির সাথে তৃণমূলের সেটিং পশ্চিমবঙ্গে আছে, বিজেপির সাথে কংগ্রেসের সেটিং ন্যাশনালে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক সব জায়গায় বলে এই কথা বলে। আসলে মমতাকে, কারণ মমতা ব্যানার্জি বাইরে কংগ্রেস একদম, মানে এখানেও দেখুন, এই যে বলছিলাম রাজনীতির কানাগলি যার পাকে চক্রে ঢুকে পড়ছে, এইখানে সাধারণ মানুষ অর্থাৎ যাদের চাকরি চলে গেল, তাদের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। এখানেও ফেরদৌসদা দেখতে পাচ্ছেন যে রাজনীতির কানাগলির মধ্যে, মানে এখানেও সেই তদন্ত নিয়ে এত দড়ি টানাটানি, কিন্তু সেই যে মাথা পর্যন্ত পৌঁছানো যাবে কি, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। কারণ এতগুলো শিক্ষকের ভবিষ্যৎ আমি দুটো কথা বলি। এতগুলো
চাকরি চলে গেল, তাদেরকে কি ধরা যাবে? প্লিজ রাজস্বী, ফিরদৌসদা বলবেন। দেখুন, আমি প্রথমেই বলি যে একটা তথ্য একটু ঠিক করে দিই। রবীন্দ্রনাথ বাবু বলছিলেন সিবিআই অমিত শাহ দপ্তরের আন্ডারে না, পিএমও, হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল আন্ডারে, পিএমওর আন্ডারে। তো যাই হোক, ইডি ফিনান্সের আন্ডারে, যাই হোক, সেটা প্রশ্ন নয়, প্রশ্ন অন্য জায়গায়। দেখুন, আপনি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলেন না এই যে জীবন কৃষ্ণবাবু যোগ্যদের কাছ থেকে টাকা নিয়েছে, এই রাজ্যে কি হয়, ইউ হ্যাভ নো আইডিয়া। আপনাকে যেহেতু এই মামলাগুলো করি, তো একদিকে শূন্যকে 53 করা হয়েছে, শূন্যকে 55 করা হয়েছে, এটা জানেন। কিন্তু যে ধরো যোগ্য, সে যখন তার নিজের খাতাটি ওএমআর শিটটি আরটিআই করে চাইছে, এবার সে তো ওই লাস্ট কাটাপের থেকে বেশি পেয়ে গেলে সে চাকরির ডিমান্ড করতে পারে। তাকে অযোগ্য বানানোর জন্য কি করেছে জানেন? এক্সট্রা এন সার্কেল করে দিয়েছে। কেউ ধরেন 1A করেছে, এক্সট্রা এন সার্কেল করেছে, সিএফএসএল-এ গিয়ে ধরা পড়েছে। এই রাজ্যে শুধুমাত্র অযোগ্যকে যোগ্য বানানো হয় তাই নয়, যোগ্যকে অযোগ্যও বানানো হয়। এটা এই রাজ্যে ঘটে। এবং শুধু তাই না, কিছুক্ষণ আগে দেবাশিসবাবু সুপার নিউমেরিক পোস্টের কথা বলছেন। রায় হয়ে গেল, সুপ্রিম কোর্ট রায় দিল, বললো টেন্টেডরা তারা পরীক্ষায় বসতে পারবে না। তাদের হয়ে মামলা লড়তে খেয়ে গেল জানেন সরকার এবং এসএসসি। মানে সাদা খাতা জমা দিয়ে যে টেন্টেড ক্যান্ডিডেটরা এর আগে এত বছর ধরে চাকরি করলো, তাদের হয়ে গলা ফাটাতে গেল সরকার। মিউনিসিপ্যালিটি স্ক্যামে যখন ধরা পড়ে গেল, যে সিবিআই তদন্তের নির্দেশ হলো, সুপ্রিম কোর্ট পর্যন্ত সরকার ছুটলো না, সিবিআই তদন্ত করা যাবে না। ফলে পরিষ্কার যে এই দুর্নীতিটি, যে আসলে আমি বলি, বারবার বলি, যে এই দুর্নীতি হচ্ছে পূর্ব পরিকল্পিত বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি। কেন এই কথা বলি? কেন এই কথা বলি? তার কারণ এই রাজ্যে যে রিক্রুটমেন্ট রুলস, সেই রুলসগুলোকে আমি, কারণ সময়ের স্বল্পতার জন্য সেটা বলা যাবে না, পাশাপাশি তুলনা করে বলে দেবো। যেমন ধরুন প্রাথমিকের উদাহরণ দিই, একটা উদাহরণ দিই। প্রাথমিকের 2001 সালের রিক্রুটমেন্ট রুলস আর 2016 সালের পাশাপাশি রাখুন, পরিষ্কার হয়ে যাবে দুর্নীতি করার কালীঘাটের সিএ ফার্মকে দিয়ে পুরো সিলেকশন প্রসেস চালানো হয়। এই যদি ঘটে তাহলে দুর্নীতি হবে। আমার বক্তব্য আগেও যা ছিল এখনো তাই আছে। তদন্ত করছে, আদালতের নির্দেশে তদন্ত চলছে, ইডি সিবিআই সবাই তদন্ত করছে। আমরা চাই যারা যারা দোষী তাদের শাস্তিও কিন্তু নিরপেক্ষতার সঙ্গে। তাই না হতো তাহলে শাস্তি হতো। 3 বছর ধরে শুনে আসছি, এখন অবধি ইডি সিবিআই কিচ্ছু প্রমাণ করে উঠতে পারছে না। আমরাও তো চাই যারা দোষী তাদের এই যে দুর্নীতি কারা করেছে সেই দায় থেকেও তো রাজ্য সরকার পিছনে সরতে পারে না। দেখুন, এই যখন নিয়োগ দুর্নীতির কথা বলছি, সেখানেও ওই রাজনীতির পাকে চক্রে ঢুকে পড়েছে। কারা দোষী কারা নয়, তার মধ্যে থেকে অবশ্যই এটা আমাদের চাহিদা থাকবে যে যারা যোগ্য তারাই চাকরি পাক। এটাই আমরা চাই, এটাই আমাদের দাবি। কোন দিকে এই তদন্ত এগোয় অবশ্যই আমাদের নজরে থাকবে। কিন্তু ওই যে বলছিলাম, ভোট সামনে আসছে, কিছুক্ষণ আগে হুমায়ুন কবির তিনি যে বিক্ষোভ দেখিয়েছেন বা তিনি যে বিদ্রোহী, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর দেখুন, জেলায় জেলায় এবার এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। তার কারণ কি? পুরসভায় রদবদল হয়েছে। দেখুন, বিধানসভা ভোটের আগে রাজ্যের একাধিক পুরসভায় বড়সড় রদবদল করছে তৃণমূল, আর তা ঘিরে দেখা দিয়েছে কোন্দল। তমলুক পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে দীপেন্দ্র নারায়ণ রায়কে, সরানো হয়েছে পুরসভার ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায়কেও, নতুন চেয়ারম্যান করা হচ্ছে বিমল ভৌমিককে। আর এরপরই রদবদল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি। এসএসসির দাগিদের তালিকা প্রকাশের পর তৃণমূলেরই একাংশকে কাঠগড়ায় তুলে তাঁদের হয়ে কান ধরে উঠবোস করেছিলেন এই কাউন্সিলরই। আইপ্যাকের কথাই বলছি। আর 19-20-তে এখানে কিভাবে রাজনীতি হয়েছে জানে না। আজকে যাদের পদ দেওয়া হচ্ছে তারা একসময় শুভেন্দুর মুক্তিসূর্য এই আহ্বান রেখেছিল। আমার তো মনে হচ্ছে যারা যারা পদ পেয়েছে দেখেছি বেশিরভাগই অর্থের জন্য পেয়েছে। নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার আগেই তার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করেছেন তৃণমূলেরই আর এক কাউন্সিলর। আমি চেয়ারম্যানকে মানতে পারবো না। কিছুদিন আগে নাইট ব্যাংকের ভোট হয়েছিল, আমার দলীয় কাউন্সিলররাও ছিল, তখন আমাকে পুরো একরকম এক সাইডে আমি দাঁড়িয়েছিলাম। সেখানে বিমলবাবু যে অকথ্য ভাষায় গালি দিয়ে আমার সঙ্গে কথা বলছিলেন, আমি কোনো কিছুর মধ্যেই ছিলাম না। উনি যে অকথ্য ভাষায় কথা বলেছিলেন তাকে আমি চেয়ারম্যান স্যার করবো কেমন করে? চেয়ারম্যান পদ থেকে সরানোয় অভিমানের সুর শোনা গেছে বিদায়ী চেয়ারম্যানের গলাতেও। কষ্ট তো আছে, অভিমানও তো আছে, কিন্তু দলের নির্দেশ আমি সবসময় পালন করেছি। দলে যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারাই এই ব্যাপারটা বলতে পারবেন। গোটা বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। দল যাকে চেয়ারম্যানের দায়িত্ব দেবেন তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। তো সেই ব্যাপারে দলের যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত সবাই মেনে নেবে। শীতকাল এলেই সার্কাস আসে,
এইটা শীতকাল এসছে, এখন তৃণমূলটা এখন সার্কাস পার্টির মতো, রিংমাস্টার একজনই আছেন। এখানে পদ পেতে গেলে কে চেয়ারম্যান হবে, কে এমএলএ সিটের টিকিট পাবে, তো ওনাদের নিলাম হয়। 2022-এর পুরভোটে রাজ্যের 121টি পুরসভার মধ্যে 119টিতেই জয়ী হয়েছিল তৃণমূল। বিজেপির ঝুলি ছিল শূন্য, বামেদের হাতে আসে মাত্র একটি। ঝালদা পুরসভায় কংগ্রেস বোর্ড গঠন করলেও পরে তা দখল করে নেয় তৃণমূল। কিন্তু গত বছর লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফলে এই সমীকরণের আমূল পরিবর্তন হয়। ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে রাজ্যের 121টি পুরসভার মধ্যে 74টিতেই 1 নম্বরে পৌঁছে যায় বিজেপি। সেখানে তৃণমূল এগিয়ে 41টিতে, কংগ্রেস 3টিতে ছিল প্রথম স্থানে এবং 3টি পুরসভায় টাই হয়। সূত্রের খবর, তারপরই সমীক্ষার ভিত্তিতে বিভিন্ন পুরসভায় রদবদলের সিদ্ধান্ত নেয় তৃণমূল নেতৃত্ব। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। অর্থাৎ একদিকে দেখলেন হুমায়ুন কবির, তিনি একেবারে দলকে চ্যালেঞ্জ করে দিয়েছেন, আবার এর পাশাপাশি তিনি নতুন দল গঠন করবেন সেই ঘোষণাও করে দিয়েছে। তন্ময়, হুমায়ুন কবিরের জন্য তো শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে কোনো রকম সতর্কবার্তা যায়নি, কিন্তু এখানে দেখুন যে এই যে রদবদল, সেটা ঘিরে তো একদম মারাত্মক অভিযোগ, মানে টাকা দিয়ে সেই পদ কেনা হচ্ছে এবং সেখানেও কোথাও কি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে। এই রদবদলগুলো যেগুলো ঘটেছে, আপনারা যদি মনে রাখেন, এর আগে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে লোকসভায় ফল খারাপ হয়েছে, যে বুথগুলোতে, যে জায়গাগুলোতে, এবং কিছুক্ষণ আগে আপনারাই পরিসংখ্যান দেখালেন যে কিছু পুরসভা এলাকায় তৃণমূলের রেজাল্ট খারাপ হয়েছে। এটা একদমই সাংগঠনিক একটা প্রক্রিয়া, এর সঙ্গে বাকি কোনো কিছু আমি বলিনি, সব আমার বলার সময় বলতে দিলে হবে না। এখন বক্তব্যটা হচ্ছে যে এটা একদমই সাংগঠনিক একটা প্রক্রিয়া, 2026-এর নির্বাচনকে সামনে রেখে, মাথায় রেখে। যে অভিযোগটা সামনে আসছে, টাকা দিয়ে পদ কিনেছেন তৃণমূল কাউন্সিলররাই বলছেন এই অভিযোগ করছে। এখন আমরা দলীয়ভাবে সার্ভে করে আমাদের যে নিজস্ব প্রক্রিয়া, সেখানে সামনের নির্বাচনে বিপুল আসনে জয়লাভ করার জন্য যা যা প্রক্রিয়াকরণ করার দরকার সেটা তো দল তার মতো করে করবে। কিছুদিন আগেই দেখেছেন সাংগঠনিক রদবদল হয়েছে, আজকেও একটা রদবদল হয়েছে। এই রদবদলের প্রক্রিয়া একটা সাংগঠনিক প্রক্রিয়া, তাতে বিরোধীদের এত উৎসাহিত হওয়ার কারণ নেই, কারণ যদি ফল খারাপ হয় সেটা তো তৃণমূল কংগ্রেসের হবে। আপনি মনে প্রতিবেদনটা খেয়াল করেননি, মানে আপনাদের কাউন্সিলররাই তো সেক্ষেত্রে বলে যাচ্ছে যে যারা পদ পেয়েছে তারা টাকা দিয়ে পদ পেয়েছে, সেই অভিযোগটা তো তারাই করছে, দলের ভেতর থেকেই অভিযোগ। যিনি পদে ছিলেন তার পদটা চলে গেছে, স্বাভাবিকভাবেই এখন তার হয়তো মান অভিমান কিছু একটা হচ্ছে, তিনি একটা অভিযোগ আনছেন, কিন্তু সেই লোকগুলো যখন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তো ওই বুথে তিনি লিড দিতে পারেননি। তাহলে দলীয় পদ্ধতি অনুযায়ী আমরা যাদেরকে মনে করব যে সাংগঠনিকভাবে যে জায়গায় তারা শক্তিশালী, তাদেরকেই তো সামনের সারিতে নিয়ে আসতে হবে নির্বাচনের জন্য। এটা আমাদের একটা নির্বাচনের প্রক্রিয়া। কথা যদি তন্ময়দার এই বক্তব্য মানতে হয়, তাহলে ভবানীপুরে মমতা ব্যানার্জি নিজের বুথে, নিজের ওয়ার্ডে বিভিন্ন লোকসভার সময় মমতা ব্যানার্জি কতবার হেরেছেন। প্রত্যেক আপনার 2014 নিশ্চয়ই মনে আছে ভবানীপুর অ্যাসেম্বলিটাই হেরে গেছেন, তাহলে ওনার মুখ্যমন্ত্রী থাকাটা উচিত ছিল না, যদি এই লজিক মানতে হয়। দেখুন, বিভিন্ন সময় পৌরসভায় আপনারা দেখেছেন হিংসা, মারামারি, রক্তারক্তি, বুথ দখল। কেন দেখেছেন? কারণ তার সাথে সাথে তৃণমূলের যারা পৌর প্রতিনিধিত্বের জন্য অ্যাপ্লাই করেন বা যারা টিকিট পান, একটা বিরাট অর্থের বিনিময়ে টাকা পান। এবং মদন মিত্রের এবিপি আনন্দ থেকে আরম্ভ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দেওয়া নিশ্চয়ই মনে আছে, আমি 10 কোটি দিতে পারিনি, তাই জন্য মন্ত্রী হতে পারিনি, মন্ত্রিত্বের জন্য টাকা দিতে হয়। প্রত্যেকটা জায়গার জন্য। এবং বজবজ পৌরসভার ওই দুলাল চন্দ্র ভরের তালমিছরি ছবিও সই মিলিয়ে দেখে নেবেন, কারণ টাকা পয়সা কে ঠিক কী দিয়েছে না দিয়েছে সেটা কেউ জানে না, তাই জন্যে এই গণ্ডগোলটা হয়েছিল। যে দেখুন, সংবাদ মাধ্যমে আপনারা বিভিন্ন সার্ভের সময় এক্সিট পোলে বলে দিচ্ছেন যে তৃণমূল এই পৌরসভা জিততে চলেছে। মনে করুন 25টা আসন আছে, 25টা আসনের মধ্যে তৃণমূল 15টা আসন পাচ্ছে। তো তৃণমূল তো 15টা আসন জিতে, তৃণমূল তো বোর্ড তৈরি করছে, এ তো জানিয়ে দিচ্ছেন। তাহলে পরে বাকি 10টা হিংসা কেন? কারণ ওই যে ছিল তারা টাকা দিচ্ছে। রাজশ্রী যেটা বলছেন না, এই যে এই টাকা নিয়ে হয়েছে, বিক্রয় হয়েছে, আমি জানি না ও আমাদের দলের এত খবর রাখে, সেটা ভালো, খবরে দেখিয়েছে। আমি কেন রায় সিনিয়র বিজেপি নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি, তোমার দলের লোকেরা বলছে, তুমি তোমার দল নিয়ে কথা বলো না ভাই। তো তুমি আমার দল নিয়ে বলছো, তুমি আমার দল নিয়ে বলছো, তোমার দল টাকা নিয়ে বলছে, টাকা নিয়ে বলছে নেওয়া হয়নি, তোমার দল বলছে টাকা নিয়ে নেওয়া হয়নি। পুরো শোটাটা আমি যখন বলছি তুমি বলতে দিচ্ছ না, তোমাদের লড়াই চলছে। রাজশ্রী তো আমার বক্তব্য শুনতে হবে, বলতে দিতে হবে। এখন তথাগত রায় টুইটে অর্থাৎ এক্সে লিখেছিলেন যে কৈলাস বিজয়বর্গীয় 2021-এর নির্বাচনে কামিনী কাঞ্চন ব্যবহার করে
তার তথাগতরা যে কামিনী কাঞ্চনের কথা বলেছেন সেটা পার্থ চ্যাটার্জির খাটের তলা থেকে বেরিয়েছে। মানে সবসময় রাজশ্রী পুরো বলাটার সময়তে যদি তুমি চিৎকার করে যাও, মানে এটা যদি হয় তাহলে তুমি ঠিক করো যে হাউস বিলংস টু দ্য অপোজিশন তন্ময় দা, হাউস বিলংস টু দ্য অপোজিশন, হাউস ডাজন্ট বিলংস টু দ্য গভর্নমেন্ট। এটা মানতে হবে। এটা হাউস জোর করে গায়ে গরম জল ঢেলে এসআইআর বন্ধ করতে হবে। জোর তো তুমি করছো, যে কোনো সময় যদি চিৎকার করো। আমি এখানে চিৎকার করার জন্য আসিনি, আমার বক্তব্যটুকু তুলে ধরছি, বাকি সময় তোমার বক্তব্য তুলে ধরবে। আমি বলছি যে তথাগতবাবু যখন এইটা বলেছেন কামিনী কাঞ্চনের কথা, সেইটা নিয়ে বিজেপি নেতৃত্ব বেশি মন দিন, যাতে ওই 75 না কটা পেয়েছিলেন সেখান থেকে কমে 50-এর নিচে না নেমে যায়। আমরা 200-র উপরে ছিলাম, সেইটা 250-র কাছে কিভাবে পৌঁছাচ্ছে, আমরা আমাদের সাংগঠনিক রদবদল সেই মতো করছে, এটা আমাদের সাংগঠনিক রদবদল। কিন্তু দেখুন অন্দরের কোন্দল কোন পর্যায়ে পৌঁছেছে। বারাসাত পুরসভার প্রধান কেন পদত্যাগ করলেন? দলের নির্দেশে নাকি ব্যক্তিগত কারণে? এই নিয়েই কোন্দল। দেখুন, একের পর এক পুরসভার প্রধান উপপ্রধানকে পদত্যাগ করার নির্দেশ। বৃহস্পতিবার তৃণমূলের তরফে এই নির্দেশ আসার পর থেকে দলের অন্দরেই তুঙ্গে উঠেছে তরজা। আর এরই মধ্যে এবার বারাসাত পুরসভার প্রধানের পদত্যাগ পর্ব ঘিরে তৈরি হলো বিতর্ক। ব্যক্তিগত কারণে বারাসাত পুরসভার পুরপ্রধান পদত্যাগ করেছেন বলে দাবি করল স্থানীয় নেতৃত্ব। অন্যদিকে উল্টো দাবি করলেন বিদায়ী পুরপ্রধান। বারাসাতের পৌরপ্রধান পদত্যাগ করেছেন, উনি ব্যক্তিগত কারণ লিখেছেন, আমাদেরকে কিছু বলেননি, এটা নিজস্ব ব্যাপার। ওনার পদত্যাগপত্র গৃহীত হয়েছে, কেননা নিয়মটা হচ্ছে, আইনটা হচ্ছে যে উনি পদত্যাগপত্রটা দিয়েছেন উপপৌরপ্রধানকে এবং উপপৌরপ্রধান সেটা অ্যাকসেপ্ট করেছেন। আমার যিনি সাংগঠনিক জেলার সভাপতি, তিনি সকালবেলা আমাকে ফোন করে বললেন ওর কাছে নির্দেশ পাঠানো হয়েছে দলের উপরতলা থেকে যে আমি যেন ভাইস চেয়ারম্যানের কাছে রিজাইন করি। ভাইস চেয়ারম্যানের কাছে আমি তো রেজিগনেশনটা দিলাম। এই চাপানুতরের মাঝেই বৈঠক ডেকে নতুন পুরপ্রধান কে হবেন তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দল। তার ব্যক্তিগত কারণে আজকে তিনি পদত্যাগ করেছেন। কয়েক ঘন্টার নোটিশে আমরা এসডিও এবং ডিএম এর পারমিশন নিয়ে আমরা আজকে বোর্ড মিটিং ডাকি। বোর্ড মিটিংয়ে আমি প্রিসাইড করি এবং আমি নতুন চেয়ারম্যান হিসাবে শ্রী সুনীল মুখার্জিকে আমরা নির্বাচিত করি। বারাসাতের সাংসদ কাকুলি দেবী বলছেন তিনি ব্যক্তিগত কারণে তিনি ইস্তফা দিয়েছেন দলের কাছে, ভাইস চেয়ারম্যান তাপসদাস গুপ্ত কাছে। আবার অসীম মুখার্জি বলছেন তিনি দলের নির্দেশে তিনি ইস্তফা দিয়েছেন। তাদের মধ্যে দ্বন্দ্বটা এমন এক জায়গায় রয়েছে, আসল সত্যটা কিন্তু স্বীকার করছেন না। বারাসাত পুরসভায় যখন এই পরিস্থিতি, তখন উত্তর 24 পরগনায় আর এক পুরসভায় আবার পুরপ্রধানকে পদত্যাগের জন্য ডেডলাইন বেঁধে দিল দল। বৃহস্পতিবার বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠকে পদত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয় দলের তরফে, কিন্তু এরপরও তিনি পদত্যাগ না করায় এবার সময় বেঁধে দিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হলো। এই নিয়ে শনিবার কাউন্সিলরদের সঙ্গে বৈঠকও করেন বনগাঁর তৃণমূল জেলা সভাপতি। আগামী 7 দিনের মধ্যে অর্থাৎ 15, 11, 25 তারিখের মধ্যে পদত্যাগপত্র যথাস্থানে প্রদান করে দলীয় নির্দেশকে মান্যতা দেবেন, অন্যথায় দল আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে। ঠিক এই চিঠিটা ওনার কাছে আজকে পাঠানো হচ্ছে। 22টা ওয়ার্ডের মানুষ যেন পৌর পরিষেবা থেকে বঞ্চিত না হয় এবং বনগাঁর মানুষ যেন পৌর পরিষেবাটা পায়, নাহলে কিন্তু আন্দোলন কোথাও থেমে থাকবে না। এদিকে মেদিনীপুর পুরসভায় বদল করা হলো ভাইস চেয়ারম্যান। অনিমা সাহাকে সরিয়ে তার জায়গায় নিয়ে আসা হলো এই পুরসভারই 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায়কে। আমাকে ডেকেছেন, আমাকে বসিয়েছেন, আমি দল বলেছে, আমি এসে বসেছি, মানে আমি এর বেশি কিছু বলতে পারবো না। পরিবর্তনটা হঠাৎ করে নয়, যে পৌরসভাগুলো মানুষের পরিষেবা সঠিকভাবে পৌঁছাতে পারছে না বা পাচ্ছিল না, সেই সমস্ত পৌরসভার উপর দলের একটা লক্ষ্য ছিল। এদিকে দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীতেও হলো বড়সড় রদবদল। প্রশাসক মণ্ডলীর 5 জন সদস্যের মধ্যে সরিয়ে দেওয়া হলো 3 জনকে। অমিতাভ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর লাহা ও রাখি তিওয়ারিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল। আপাতত কাজ চালাবেন অনিন্দিতা মুখোপাধ্যায় এবং ধর্মেন্দ্র যাদব। কারণ তো জানি না, দল যেটা ভালো বুঝেছে, দল হয়তো অনেক টিভিতে দেখলাম যে অনেক পৌরসভা এতে হয়েছে, এখানেও দুর্গাপুরও মনে করেছে, দুর্গাপুরও ওটা করেছে। দুর্গাপুর পুরসভার মেয়াদ শেষ হয়েছে 2022 সালে। 3 বছর ধরে প্রশাসক মণ্ডলীর হাতেই ছিল পুরসভা পরিচালনার দায়িত্ব। সেখানেও রদবদল হওয়ায় তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা।
আমরা চাই অবিলম্বে ইলেকশন হোক, মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাক, দুর্গাপুর শহরটা রক্ষা পাক। অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করছেন, কেন নিয়োগ করছেন তারও কোনো যুক্তি নেই, আর কেন তাকে বাতিল করছেন তারও কোনো যুক্তিগ্রাহ্য কোনো বক্তব্য নেই। একটা প্রপোজাল আছে, সেই প্রপোজালটা এখনও অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন হয়ে গেলেই, সার্ভে কমপ্লিট হয়ে গেলেই দেখবেন নির্বাচনে ঘণ্টা বেরিয়ে যাবে। সব মিলিয়ে পুরসভায় রদবদল ঘিরে তৃণমূলের অন্দরে তো বটেই, রাজ্য রাজনীতিতেও তুঙ্গে চাপানুতোর। সমীরণ পাল, সৌমেন চক্রবর্তী ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ অন্তর্দ্বন্দ্ব কোন জায়গায় পৌঁছেছে সৌমদা, যে ছবি ধরা পড়ছে বনগাঁ পুরসভার পুরপ্রধান, তাকে ইস্তফা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তিনি ইস্তফা দেননি, তার জন্য বাধ্য হয়ে দলকে ডেডলাইন বেঁধে দিতে হচ্ছে। দেখুন, আমি পরিষ্কার একটা কথা বলি, তার আগে ফ্যালাসিটা হচ্ছে যে যিনি যাকে দল থেকে তাড়ানোর কথা বলছেন, মানে তাকে শাস্তি দেওয়ার কথা বলছেন, শোকজ করছেন, তিনি অন্য দল থেকে এসেছেন, আর যাকে শোকজ করছেন তিনি পুরনো ওই দলের, মানে তৃণমূল আগে বিজেপি ছিল। এই হচ্ছে অবস্থা। যাকে ওটা ওদের দলের ব্যাপার। আপনি শোনেন, যেগুলো আপনারা দেখবেন যে বিয়ে বাড়িতে এক ব্যাচের খাওয়া হয়ে গেলে আরেক ব্যাচ ওয়েট করে, খাওয়া শেষ হয়ে যায়, বলে ভাই তোমার খাওয়া হয়ে গেছে, তুমি ওঠো, এবার আরেক ব্যাচ বসবে। এবার তুমি 3 বছর ভাই খেয়ে পড়েছো, টাকা পয়সা তো দিতেই হবে। ওপরপালা বলে কালীঘাট ক্যামাক স্ট্রিটে না দিয়ে হবে না, এটা আমি বলছি না, কিন্তু তন্ময় আবার আমার উপর রেগে যেতে পারে, কিন্তু তন্ময় জেনে রাখা উচিত এই অভিযোগগুলো করছে তোমাদের দলের কাউন্সিলররা। আসলে ওই কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে দেওয়ার পরে 3 বছর যারা যা খেয়েছো ভাই, তুমি 3 বছর খেয়েছো, এবার নতুনদের সুযোগ দাও, তারা একটু খাক পুরে কমবে। না না, এই যে তন্ময় যে একটু আগে বললেন যে আমাদের দলের পরিবর্তন আনবার জন্য আমরা, বা ভোটার মোবিলাইজ করবার জন্য আমরা দলের চেয়ারম্যানদের পরিবর্তন করছি, এই যে ধারণাটা, অ্যাজাম্পশনটা, এটাই কিন্তু প্রথম ভুল। তারা মনে করছেন সংগঠনের ওই চেয়ারম্যানের পদটা পরিবর্তন করলেই হবে। আসলে 2022 সালে লাস্ট যখন ইলেকশনে দেখা গেল আরবান এরিয়াতে ভোট কম পড়েছে, তার প্রভাবটা ছিল আসলে এসএসসি স্ক্যামের প্রভাব। সেই এসএসসি স্ক্যামের প্রভাব, কামদুনির রায়ের প্রভাব, এগুলো সব এই ল অ্যান্ড গভর্নেন্স দুর্নীতি, সেগুলো বাদ গেল, পরিবর্তন করলেই হয়ে যাবে। প্রথম বলেনি যে আমি বাকিদের মতো অমাইক নয়, তাদের মাইক লাগে না বলতে, সুতরাং আমি যখনই বলতে যাচ্ছি বলতেই দেওয়া হচ্ছে না। আমি একটু বলি, সেটা হচ্ছে এই প্রভাবগুলো পড়েছে, সেটা বিরোধীরা বলবেন, বিরোধীরা তাদের মতো রাজনীতির কথা বলবেন, সেটাই স্বাভাবিক। গণতন্ত্রে তো সেটাই হবে, বিরোধীরা ইস্যু ভিত্তিক রাজনীতি করবেন, সেই ইস্যুগুলো তুলে ধরবেন। কিন্তু আমাদের সাংগঠনিক বিষয়ে আমরা কোন জায়গায় কাকে দেবো সেটা তো আমার সংগঠন ঠিক করবে, যে কাকে দিলে আমি 2026-এ আমার যে অভীষ্ট লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবো। এবং সেটা বারবার প্রমাণিত হয়েছে, 2021-এ হয়েছে, 2023-এ হয়েছে, 2024-এ হয়েছে, এবং 2026-এও প্রমাণিত হবে। চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস সরকার করবে, এবং তার জন্য সংগঠনে যা যা দরকার সেগুলো করা হচ্ছে। একদম, এই যে রাজনীতি নিয়ে বারবার বলছিলাম, আলোচনা করছি, তার মধ্যে এবার এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতেই হবে, কারণ জয়ন্ত সিং, মনে আছে আমাদের আরিয়াদহের ত্রাস, তার কীর্তিকলাপ সামনে এসেছিল, কিন্তু জটিলতা হচ্ছে তার অবৈধ অট্টালিকা নিয়ে। এটা কি এবার ভাঙা হবে? 7 দিনের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে কামারহাটি পুরসভা। দেখুন, শেষ অবধি কি ভাঙা হবে আরিয়াদহের একদা ত্রাস, জয়ন্ত সিং এর অবৈধ অট্টালিকা? শুক্রবার রাতে ফের বাড়ি ভাঙার জন্য সেখানে নোটিশ দিয়ে এলেন কামারহাটি পুরসভার আধিকারিকরা। 7 দিনের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। 3 তারিখে কোর্টের অর্ডারে আবারই বলল যে ওই বাড়িটাকে ডিমোলিশ করে দেওয়ার জন্য, তাদেরকে নোটিশ দিয়ে সেটাকে ভেঙে ফেলার জন্য কোর্ট অর্ডার। একের পর এক এলাকাবাসীর উপর অকথ্য নির্যাতনের অভিযোগ উঠেছিল জয়ন্ত সিং এর বিরুদ্ধে। তাকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় জয়ন্তের সঙ্গে তৃণমূল নেতাদের একের পর এক ছবি সামনে আসে। একই সঙ্গে চর্চা শুরু হয় কামারহাটির প্রতাপরুদ্র লেনে দুধসাদা প্রাসাদোপম এই বাড়িটিকে ঘিরেও, যেটি তৃণমূল কর্মী জয়ন্ত সিং এর বলেই পরিচিত ছিল। কিন্তু পরে জানা যায় পুকুরের একাংশ বুঝিয়ে বেআইনিভাবে তৈরি এই বাড়ি যে জমিতে দাঁড়িয়ে, তার মালিক জয়ন্ত সিং নন, জনৈক দিলীপ মুখোপাধ্যায়। কামারহাটির এক বাসিন্দার করা মামলার প্রেক্ষিতে অবৈধভাবে তৈরি এই বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু তারপরও কখনো বাড়ি ভাঙতে সময় চেয়ে, আবার কখনো কলকাতা পুরসভার সাহায্য চেয়ে বারবার হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে কামারহাটি পুরসভা। এরপর গত 29শে মে কামারহাটি পুরসভা বিজ্ঞপ্তি জারি করে জানায় 13ই জুন থেকে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙা শুরু হবে। ওই বিজ্ঞপ্তিও হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ওই বাড়ির এক বাসিন্দা প্রকাশ কুমার সিং। সেই মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পুরসভা আইন অনুযায়ী পদক্ষেপ করবে।
ওই অবস্থায় কামারহাটি পুরসভায় গিয়ে শুনানিতে অংশ নেন জয়ন্ত সিংয়ের পরিবারের সদস্যরা। যদিও পুরসভা সূত্রে খবর, আড়িয়াদহের বিতর্কিত বাড়ির মালিকানা সংক্রান্ত কোনো বৈধ নথি জমা দিতে পারেনি জেলবন্দি তৃণমূল কর্মী জয়ন্ত সিংয়ের পরিবার। সম্প্রতি বিচারপতি রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 1 মাসের মধ্যে ভেঙে ফেলতে হবে জয়ন্ত সিংয়ের বাড়ি। এরপরই এই বাড়ি ভাঙতে তোড়জোড় শুরু করে তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভা। বাড়িতে নোটিশ লাগিয়ে এলেন পুরো আধিকারিকরা। পুরসভা সূত্রে খবর, বাড়ি ভাঙতে আগেই টেন্ডার ডাকা হয়েছিল, তাতে বরাত পেয়েছিল এক ঠিকাদার সংস্থা। সোমবার পুরসভার তরফে সেই ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলা হবে। আগে দরে রাজি হলে ওই সংস্থাই বাড়ি ভাঙবে, না হলে ফের টেন্ডার ডাকবে কামারহাটি পুরসভা। আসলে ওর বাবারা কি করে ভাঙবে? ওর বাবাদের বাড়ি এই জায়েন্ট সিংয়ের পয়সায় তৈরি হয়েছে। এখন সেই জায়েন্ট সিংয়ের বাড়ি ভাঙতে গেলে ওই বাপ কাকাদের হাত তো একটু কাঁপবেই, একটু ব্যথা তো হবেই। এখনো জেল থেকে ছাড়া পায়নি জয়ন্ত সিং, তবে তার অবৈধ বাড়ি কবে ভাঙা পড়তে চলেছে সেটাই দেখার। সমীরণ পাল ও ঝিলম করঞ্জাই এর রিপোর্ট, এবিপি আনন্দ। 7 দিনের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে কামারহাটি পুরসভা। কিন্তু দেবাশিস দা, এই যে পুরসভার গড়িমসি, এখানে এর পেছনে কি কোনো কারণ রয়েছে বলে মনে করেন? একটাই কারণ রয়েছে। 2011 মানুষের ভোটে পরিবর্তনের পরবর্তী পর্যায়ে এখানে যে রাজনৈতিক আবহটা তৈরি হয়েছে, সেই রাজনৈতিক আবহে সংসদে কোন দলে কতজন সাংসদ বোঝা যায় না, বিধানসভায় কোন দলে কতজন বিধায়ক বোঝা যায় না। কারণ মানুষের ভোটে জিতে আসার পরও আমরা অসহায়ভাবে শুধুমাত্র উন্নয়ন এবং অনুপ্রেরণার তাড়নায় রাজনৈতিক দলের পতাকার পরিবর্তন দেখি, এবং দুর্নীতি এবং শুধু দুর্নীতি একটা 14 বছর সময়কাল ধরে এই রাজ্যের রাজনীতির সমস্ত অঙ্গকে এই চেহারা তৈরি। কামারহাটির নাম যখন নেবেন তখন এই জয়ন্ত সিংরা, এরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। এর সঙ্গে সঙ্গে কামারহাটিতে আরেকজন আছেন, আনোয়ার খান, কামারহাটির বিধায়ক নেতাকে মদন মিত্র। তো মদন মিত্র কোনো কিছু জানেন না। তো আপনি জয়ন্ত সিং এর কথা ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা ইল্লিগাল বাড়ি, ইল্লিগাল জমি। কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যেমন আইন অনুযায়ী চলবে সেরকম হবে, এবং দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং উন্নয়নের রাজনীতি নিয়ে আমরা মানুষের সামনে দাঁড়াবো। বেশ, আজকে সরগরম প্লাসের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক এবিপি।